এই রাজ্যের একটা বড় অংশের মানুষ যারা এই রাজ্যের শাসকের অত্যাচারে অতিষ্ঠ এবং এই রাজ্যে পরিবর্তন চান, তারা বলছেন যে তারা ভোটটা তো এই শাসকের বিরুদ্ধে দেবেন এবং রাজনৈতিকভাবে যারা হারাতে পারে তাদেরকেই দেবেন। কিন্তু তাদের মনের মধ্যে একটা কঠিন প্রশ্ন যে এই জয়টাকে যারা সিকিউর করতে পারে, সেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং সংঘ পরিবার, তারা কি সত্যিই চায় এই বাংলায় জিততে? আর তারা যদি এখানে জিততে না চায়, তাহলে ভোট যতই দিই যাই করি, আলটিমেটলি এখানে তো কোনো পরিবর্তন হবে না। ফলে তারা একটা হতাশার সাম্রাজ্যে ক্রমশ ঢুকে যাচ্ছে। কিন্তু গত এক সপ্তাহে যে ঘটনাগুলো ঘটলো, তাতে একটা জিনিস স্পষ্ট, যে এরা তো জিততে চাই এবং জেতার ব্যাপারে আলাদা কোনো ভাবনা নেই। একসঙ্গে একযোগে এরা পা মেলাচ্ছে, অর্থাৎ সংঘ পরিবার এবং বিজেপি সকলেই চান এই রাজ্যের হিন্দুদের সুরক্ষিত করতে, এবং সেই সুরক্ষিত করতে গেলে 2026-এ এই রাজ্যে যে একটা মরণ কামড় দিতে হবে এবং পরিবর্তনটা ঘটাতে হবে, সেই ব্যাপারে তারা অত্যন্ত আন্তরিক। দুটো ঘটনায় প্রমাণিত হয়ে গেল। প্রথমেই তো মোহন ভাগবতজি, একজন যিনি সংঘের প্রধান, বাংলায় টানা 12 দিন পড়ে থাকছেন এবং সাংগঠনিক বৈঠক করছেন। এটা ঐতিহাসিক ঘটনা, এর আগে বাংলায় এরকম কোনোদিন হয়নি। এবং সেখানে তিনি কি কি করেছেন সেটা আপনারা মোটামুটি জানেন, কিন্তু সেখানে একটা স্পেশাল খবর এসছে, সেটা আমি শেষে দেবো। বিজেপি এবার যেটা করলো সেইটা হচ্ছে মারাত্মক। আপনারা জানেন যে বিজেপি দিল্লিতে প্রায় 3 দশক বাদে ঐতিহাসিক জয় পেয়েছে, এবং সেখানে দিল্লির যিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং সোজা কথায় বিরোধীদের অন্যতম একটা প্রধান স্তম্ভ, সেই অরবিন্দ কেজরিওয়াল, তিনি নিজে হেরে গেছেন। ফলে দিল্লির মুখ্যমন্ত্রী কে হবেন এটা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছিল, এবং বিশেষ করে অরবিন্দ কেজরিওয়ালকে যিনি হারিয়েছেন, সেই পরবেশ বর্মা, তাকে মুখ্যমন্ত্রিত্বের সব থেকে বড় দাবিদার মনে করা হচ্ছিল। কিন্তু এইখানেই একটা মাস্টার স্ট্রোক দিলেন মোদী শাহ। কালকে রাত্রি নিশ্চিতভাবে আপনারা খবর পেয়ে গেছেন যে সেখানে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তাকে বেছে নেওয়া হয়েছে। কেন রেখা গুপ্তাকে বেছে নেওয়া হলো এবং বাংলার সঙ্গে তার কি সম্পর্ক রয়েছে? আসলে এই রেখা গুপ্তাকে বেছে নিয়ে এক ঢিলে অনেকগুলো পাখি মারা হলো নরেন্দ্র মোদী অমিত শাহের তরফ থেকে। দেখুন, এই মুহূর্তে দেশে যে বিরোধী ইন্ডি জোটটা রয়েছে, সেখানে কংগ্রেস মোটামুটি কোমর ভেঙে গেছে। যতই তারা 99 আসনে পৌঁছে যাক না কেন 2024-এর লোকসভা নির্বাচনে, সেটা যে ফ্লুক ছিল, এবং প্রায় বছর এখনো ঘোরেনি, 6-8 মাস হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল, কিন্তু বাকি যে বিধানসভা নির্বাচনের ফলাফল এসছে, সেখান থেকে দেখা যাচ্ছে কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। এবং এখন থেকেই কংগ্রেসের অনুপ্রাণিত মিডিয়া 2029 নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছে। অর্থাৎ মাঝের বিধানসভা ভোটে কংগ্রেসের কিন্তু রিভাইভালের আর কোনো জায়গা নেই। ফলে কংগ্রেস কার্যত অপাঙ্ক্তেয় হয়ে গেছে, এবং 2029-এর নির্বাচনটা কংগ্রেস কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছে। এই অবস্থায় বিরোধী জোটটাকে যারা হাইজ্যাক করতে চাইছেন এবং নেতৃত্ব দিয়ে বিজেপিকে বেগ দিতে চাইছেন, সেখানে দুজন প্রধান মুখ, একজন হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল, একজন হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অরবিন্দ কেজরিওয়াল কেননা তার হাতে দুটি রাজ্য ছিল, দিল্লি এবং পাঞ্জাব, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যেখান থেকে 42টা লোকসভা আসন আছে। এবং কোথাও গিয়ে এই ইন্ডি জোটের মধ্যে এই দুজনকে সামনে আনার চর্চা কিন্তু শুরু হয়ে গেছে। ফলে আগামী দিনে এদেরকে যদি মুছে দেওয়া না যায়, এদেরকে যদি রাজনৈতিকভাবে হারিয়ে দেওয়া না যায়, তাহলে 2029-এর লড়াইটা অন্যরকম হতে পারে। ফলে মিশন অরবিন্দ কেজরিওয়াল, মিশন মমতা ব্যানার্জি কিন্তু স্টার্ট হয়ে গেছে, এবং তার মধ্যে অরবিন্দ কেজরিওয়াল মিশনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। কিন্তু সেখানে যেটুকু না নাম ও নিশান আছে, সেটাকেও এবার মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, এবং সেখানে বড় বাজি এই রেখা গুপ্তা। এর পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালকে যে ফর্মুলা হয়েছে রেখা গুপ্তাকে মুখ্যমন্ত্রী করার পর, বাংলাতেও কিন্তু চূড়ান্ত ধাক্কাটা দেওয়া যাবে, এবং সেইখানেই সব থেকে বড় মাস্টার স্ট্রোক। প্রথমে দিল্লি চ্যাপ্টারটার কথা আপনাদের বলি। এই রেখা গুপ্তাকে বেছে নেওয়া হয়েছে, তার একটা বড় কারণ হচ্ছে যে দিল্লির যে ভোটার সম্প্রদায় রয়েছে, সেই ভোটার সম্প্রদায়ের একটা বড় অংশ হচ্ছে বৈশ্য সম্প্রদায়, যে বৈশ্য সম্প্রদায় থেকে অরবিন্দ কেজরিওয়ালও বিলং করতেন। ফলে দিল্লির বিধানসভা নির্বাচন এলে, লোকসভা নির্বাচনে বিজেপিকে সাথে সাথ দেয় দিল্লিবাসী, কিন্তু বিধানসভা নির্বাচন এলে বিগত 3টে নির্বাচন ধরে দেখা যাচ্ছে যে তারা অরবিন্দ কেজরিওয়ালের উপরই ভরসা রাখছিলেন। এবার এই বৈশ্য সমাজের প্রতিনিধি রেখা গুপ্তাকে সামনে নিয়ে আসার ফলে ওই যে ভোট ব্যাংকটা আছে, তাদেরকে বার্তা দেওয়া হলো যে তোমাদের কিন্তু হারাবার কিছু নেই, তোমাদের সমাজের প্রতিনিধি, তোমরা যারা সংখ্যায় বেশি এখানে, সেই প্রতিনিধিকেই কিন্তু আমরা সামনে নিয়ে এলাম। ফলে অরবিন্দ কেজরিওয়াল ওই যে ডেডিকেটেড ভোট ব্যাংকটা ছিল, সেটা ভেঙে চুরে শেষ করে দেওয়া হলো। 2 নম্বর যে জায়গাটা, সেটা হচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে যে জিততেন, তার আর একটা বড় ফ্যাক্টর হচ্ছে মহিলা ভোট।
এই যে মহিলাদের বাসে উঠলেই ফ্রি করে দেওয়া, তাদের বিভিন্ন রকম ভাতা পাইয়ে দেওয়া, এই যে জায়গাটা, এটা অরবিন্দ কেজরিওয়ালের একটা মাস্টার পলিটিক্স ছিল। এবং এইগুলো আমি ব্যাখ্যা করছি একটাই কারণে, এই জায়গাগুলোর সঙ্গে বাংলার কিন্তু একটা বড় মিল রয়েছে। তো সেখানে রেখা গুপ্তাকে সামনে আনা মানে এবার অরবিন্দ কেজরিওয়াল যে যে প্রজেক্টগুলো শুরু করেছিলেন এই মহিলাদের দেওয়ার ক্ষেত্রে, মহিলাদের সশক্তিকরণের ক্ষেত্রে, সেগুলোর একটাও তো বন্ধ হবে না, আরো বেটার ওয়েতে চলবে। এবং সেটা কার নেতৃত্বে চলবেন? একজন মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই চলবে। এই জায়গাটার একটা বড় বাজিমাত হয়ে যাবে। অর্থাৎ এই রেখা গুপ্তা যখন বাংলার ভোটের প্রচারে আসবেন এবং সেখানে বাংলার মহিলা ভোটাররা দেখবেন যে এই রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে, বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে সেখানেও লক্ষ্মীর ভান্ডারের মতো একটা প্রকল্প চালাচ্ছেন এবং 2,500 টাকা দিচ্ছেন। ফলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি দিচ্ছেন এবং কি দিতে পারেন সেই ছবিটা স্পষ্ট হয়ে গেছে। সেখানেও কিন্তু একটা বড় জায়গা হবে। যাই হোক, অরবিন্দ কেজরিওয়ালের মহিলা ভোট ব্যাংকটাও কিন্তু এখানে পুরোপুরি কাট অফ হয়ে গেছে। 3 নম্বর যেটা খুব বড় ফ্যাক্টর ছিল সেটা হচ্ছে ঝুড়ি ঝোপড়ির, মানে ওই জগতায় বস্তি অঞ্চলের ভোট, তাদেরকে ফ্রিবি পলিটিক্স পাইয়ে দেওয়া হবে, এই জায়গাটা বলে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু সেই ভোটটাকে ক্যাপচার করছিলেন। এখন এই রেখা গুপ্তা যে যে অঞ্চল থেকে জিতেছেন, শালিমার বাগ, সেই আশপাশের, মানে সেই বিধানসভা তো বটেই, আশপাশের বিধানসভাগুলোতেও এই প্রচুর পরিমাণে ঝুপড়ি বস্তি এগুলো রয়েছে। ফলে কোথাও গিয়ে সেই ভোট ব্যাংকেও একটা বার্তা দেওয়া, দেখো তোমাদের মাঝখান থেকেই তো একজনকে তুলে নিয়ে এসে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসালাম। ফলে এই যে ভোট ব্যাংকটা আছে এটাও কোনোদিন কিন্তু আর অরবিন্দ কেজরিওয়াল ফেরত পাবেন না, এবং সেইটার জন্যই রেখা গুপ্তাকে নিয়ে আসা হলো। এবং 4 নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে দিল্লি ভোটের একটা বড় অংশ কিন্তু হরিয়ানা অঞ্চলের, এবং সেই হরিয়ানা ভোট, সেই জাট ভোট, তাদেরকে একটা বার্তা দেওয়ার জন্য কিন্তু এই রেখা গুপ্তাকে নিয়ে আসা হলো। আর সব থেকে বড় যে পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মহিলা মুখ্যমন্ত্রী। বিজেপি বিভিন্ন রাজ্যে সাফল্য পাচ্ছে, কিন্তু কোনো রাজ্যেই মুখ্যমন্ত্রী মুখ মহিলা নয়। ফলে বিরোধীদের একটা কোথাও গিয়ে চাপের রাজনীতি করা শুরু হয়ে গিয়েছিল যে দেখো বিজেপি হচ্ছে মহিলা বিরোধী, এরা যাই করুক মহিলা মুখ্যমন্ত্রীকে তো সামনে নিয়ে আসতে পারেন, এবং সেটা বাংলার জন্য আরো বেশি বেশি করে প্রযোজ্য হচ্ছিল। সেই জায়গাটাতেও কার্যত জল ঢেলে দেওয়া হলো। ফলে এতগুলো ফ্যাক্টরের বেসিসে অরবিন্দ কেজরিওয়ালের দিল্লিতে আম আদমি পার্টির চ্যাপ্টার কার্যত ক্লোজ, কার্যত ধুয়ে মুছে সাফ করার প্রসেসের জন্যই কিন্তু রেখা গুপ্তাকে করে নেওয়া হলো। এবার যে পয়েন্টগুলো আমি দিল্লির জন্য আলোচনা করলাম সেই পয়েন্টগুলো ভালো করে ভেবে দেখুন বাংলাতে সেই একই দোষে দুষ্ট কিন্তু বাংলার রাজনীতিও। কিন্তু সেখানে যখনই রেখা গুপ্তার মতো কেউ প্রচারে আসবেন এবং এই কথাগুলো, এই তথ্যগুলো তুলে ধরবেন, সেখানে বাংলার মহিলা ভোট ব্যাংক সেটাও কিন্তু অনেকটা ঘুরে যাবে। বারবারই বাংলাতে যে হিসেবটা করা হচ্ছে যে জল ভোট ধরে নিই, এই মুহূর্তে 45%-এ দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস, 39%-এ দাঁড়িয়ে আছে বিজেপি। বিজেপি যদি নিজেদের ভোট 5% বাড়াতে পারে, তৃণমূলের ভোট না কমিয়েই যদি নিজেদের ভোট 5% বাড়াতে পারে, তাহলেই এই রাজ্যে কামাল হওয়া সম্ভব, এই রাজ্যে কমল ফোটা সম্ভব। আর সেটা যদি বিজেপি তৃণমূলের ভোট ব্যাংকটা কাটতে পারে, তাহলে 3% ভোট ব্যাংকের এদিক ওদিক হয়ে গেলেই অনেক ইকুয়েশন হয়ে যাবে। কেননা তৃণমূলের 1% ভোট কমে কমে যদি 1% বিজেপিতে যোগ হয়, আলটিমেট ডিফারেন্স কমছে 2%-এর। আজকে 46% দাঁড়িয়ে আছে তৃণমূল, তারা কমে আর বিজেপি দাঁড়িয়েছে 39%, অর্থাৎ 6%-এর ডিফারেন্স। তারা কমে 45% হলো আর বিজেপি বেড়ে 40% হলো, এই 1% ভোট বিজেপির বাক্সে ট্রান্সফার হলো। তাহলে এখন ডিফারেন্স কত? 4%, আগে কত ছিল? 6%। 2%-এর গ্যাপ কমে গেল 1% ভোট কমার জন্য। এবং তৃণমূলের ভোট ব্যাংক যখনই অ্যানালিসিস করে দেখা গেছে 30% সংখ্যালঘু ভোট, 10% মহিলা ভোট এবং 5% থেকে 6% ভোট রয়েছে যেটা বিভিন্ন জায়গায় করে কমে যারা খাচ্ছেন সেইটা, আর জল মেশানো ভোট। এটাই কিন্তু বিজেপির ইকুয়েশন। ফলে সেই জায়গা থেকে সংখ্যালঘু ভোট তৃণমূলের হাত থেকে এই মুহূর্তে বেরোবে না, এটা জলের মতো স্পষ্ট। কিন্তু মহিলা ভোট সেটা তো বেরিয়ে আসার চান্স রয়েছে, আর সেই জায়গায় রেখা গুপ্তাকে মুখ্যমন্ত্রী করাটা একটা বড় বাজি বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি কিছুদিন আগে যখন মোহন ভাগবতজি এসেছিলেন, তিনি প্রাথমিকভাবে ঠিক করেছিলেন যে 11 দিন তিনি বাংলায় সফর করবেন। কিন্তু তার সফরকালে দেখা গেল তিনি যে প্রকাশ্যে একটা সমাবেশ করছেন সেখানেও বাধা সৃষ্টি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে হাইকোর্টে গিয়ে সেখান থেকে পারমিশন নিয়ে এসে সেই সভাটি হলো, এবং তার ফলে নজিরবিহীনভাবে আর একটা দিন এক্সটেন্ডেড করলেন মোহন ভাগবতজি। এবং সেখানে তিনি পরিষ্কারভাবে যে সাংগঠনিক বৈঠক করেছেন, বিভিন্ন সূত্র থেকে যে খবর আসছে সেখানে বার্তা একটাই দেওয়া হয়েছে, মানুষের ঘরে ঘরে পৌঁছো। এই রাজ্যে হিন্দুরা সত্যিই প্রবলেমে আছে, যদি মোহন ভাগবতজির সভাকে এইভাবে আটকানো হয়, তাকে হাইকোর্টের পারমিশন নিয়ে সভা করতে হয়, তাহলে সাধারণ বাঙালিরা এখানে কি অবস্থায় রয়েছে।
এই অবস্থার পরিবর্তন করা অবশ্যই দরকার আছে। এবার অনেকেই বলছিলেন যে হরিয়ানা, দিল্লি বা মহারাষ্ট্রেতে যে সংঘের টিমটা কাজ করেছিল তাদের একটা বড় অংশ বাংলায় আসবে এবং বিহার নির্বাচন মিটে গেলে প্রায় পুরো টিমটাই বাংলায় চলে এসে তারা কাজ করবেন। কিন্তু বাংলায় একটা একটা বেসিক প্রবলেমের জায়গা হচ্ছে যে এই যে টিমটা হরিয়ানা, মহারাষ্ট্র বা দিল্লিতে কাজ করেছে তাদের একটা কমন সুবিধা ছিল, তারা সকলেই হিন্দিভাষী এবং হিন্দিভাষী রাজ্যে কাজ করছে, ফলে সেই কমিউনিকেশন গ্যাপটা অনেকটা ইজি হয়ে গিয়েছিল। কিন্তু বাংলার ক্ষেত্রে এই ভাষাটাই একটা সমস্যা। তারা এসে হিন্দিতে কথা বললে সেটা এখানকার মানুষের কাছে কতখানি গ্রহণযোগ্য হবে, কতখানি তারা বুঝতে পারবেন, কতখানি খোলাখুলি আলোচনা করতে পারবেন, সেই জায়গাটা নিয়ে প্রশ্ন আছে। তারা আসবেন, তারা কাজ করবেন, কিন্তু তারা কাজ করবেন মূলত এখানকার সংঘ সেবক, স্বয়ংসেবকদের সঙ্গে, এবং তাদেরকে ট্রেন করবেন, তাদের সঙ্গে কমিউনিকেট করবেন কিভাবে করা যায়। কিন্তু গ্রাউন্ড লেভেলের নেমে যে কাজটা করা, মানুষের ঘরে ঘরে পৌঁছানো, তাদেরকে বার্তা দেওয়া, তাদেরকে ভোট দানে উৎসাহিত করা, এই কাজটা কিন্তু এই রাজ্যের যারা সংঘের লোকজন রয়েছেন তাদেরকেই কিন্তু করতে হবে, এবং সেই নির্দেশ কিন্তু পুরোপুরি চলে গেছে। কেননা একটা প্রাইমারি রিপোর্ট এসছে যেখানে একটা বড় অংশ দাবি করছে যে এখানে যে বিজেপির কোনো সংগঠন রয়েছে, বিজেপি করে, এই জায়গাটায় অনেক জায়গায় ছবিটা স্পষ্ট নয়। ফলে মানুষ কিছুটা হলেও দিশেহারা যে ঠিক আছে, এখানে তো শাসক অন্যায় করছে, সবই মেনে নিচ্ছি, কিন্তু এর পরিবর্তে যাকে দেবো তাদের প্রেজেন্সই তো এখন আমরা দেখতে পাচ্ছি না। তাহলে ভোটের আগেই যদি এই অবস্থা হয়, ভোটে জেতার পর কি হবে? আমরা কাকে পাবো? উল্টে এরা হেরে গেলে আমরা সেই সুযোগ সুবিধাটা পাবো না। এই আস্থাটা মানুষের কাছে গিয়ে অর্জন করতে হবে যে না ভাই, আছি, আমরা সকলে আছি, এবং এটা কারোর একার লড়াই নয়, এটা গোটা হিন্দু সমাজের লড়াই। হিন্দুকে ইউনাইটেড থাকতে হবে এবং হিন্দুকে বাঁচতে গেলে সেই ভাবনা চিন্তা থেকেই ভোটটা দিতে হবে। হিন্দু কারা? হিন্দু শুধুমাত্র একটি জাতি বা একটি ধর্ম নয়। হিন্দু তাদেরকেই ধরা হচ্ছে যারা হিন্দুস্থানের অধিবাসী। হিন্দুস্থান, ভালো করে বলুন, হিন্দুস্তান নয়, হিন্দুস্থান। এবং মোহন ভাগবতজি সেই বার্তাটা কিন্তু তার যে তালিতে সভা ছিল সেখান থেকে স্পষ্ট করে দিয়েছেন যে ভারত মানে শুধু একটু ভূগোল নয়। যারা সেটা মনে করে তারা নিজেদেরকে ভারত থেকে বিচ্ছিন্ন করে নিয়েছেন, তারা চলে গেছে ভারত থেকে, তারা অন্য দেশ করে নিয়েছে, খুব ভালো কথা। কিন্তু যারা ভারতে আছে, ভারত যে একটা আবেগের জায়গা, ভারত যে একটা ভাবনা চিন্তার জায়গা, ভারত যে একটা মৌলিক জায়গা, সেই জায়গাটা মেনে নিয়ে স্বীকার করেই তারা কিন্তু সেখানে থেকে গেছেন। ফলে এখানে যারা হিন্দুকে ধর্ম হিসেবে দেখছেন এবং হিন্দু মুসলিম এই বিভাজন করছেন, সংঘ কিন্তু সেই বিভাজনের কথা ভাবছে না। যারাই হিন্দুস্থানে আছেন তারা সকলেই হিন্দু, এবং এই হিন্দু ভাবনাতেই তারা ভাবিত। সেই হিন্দু ভাবনা কি বলে? যে আমরা নিজ ধর্ম নিয়ে গর্ব করব, কিন্তু পর ধর্মে সহিষ্ণুতা দেখাবো, কোনো মারমার, কোনো কাটকাট এই জায়গাটা থাকবে না। আর সেই ভাবনা থেকেই সবাইকে জোড়ার একটা জায়গা চলবে, একটা একটা যোগ্য চলবে। আর যদি সত্যিই এই জায়গাটা হয় যে এখন থেকেই বাংলা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রীকে দেখিয়ে বা বাংলা নিজের মেয়েকেই চায় দেখিয়ে এখানকার শাসক দল বাজিমাত করবে, তার অ্যান্টিডোট তৈরি করছে বিজেপি, সেইভাবে তারা প্ল্যানিংটা করছে। অন্যদিকে ময়দানে নেমে একদম গ্রাসরুট লেভেলে নেমে মানুষের কাছে বেশি বেশি করে পৌঁছে মানুষকে ভোট দানে আরো বেশি উৎসাহিত করা, এবং দুই মহামন্ত্র, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে, এবং সবার উপরে নেশন ফার্স্ট। আমাদের দেশকে বাঁচাতে হবে। বাংলাদেশ কি হচ্ছে দেখছো না? কি ধরনের জিনিস চলছে দেখছো না? আমাদের দেশকে সুরক্ষিত থাকতে হবে, এটাকে কিছুতেই পশ্চিম বাংলাদেশ হতে দেওয়া যাবে না। সেই জন্য কোথায় ভোট দিতে হবে তোমরা সিদ্ধান্ত নাও। এই যে ভাবনা, সংঘ এবং বিজেপি পায়ে তাল মিলিয়ে চলছে, পায়ে পা মিলিয়ে চলছে, এবং এটা যদি সত্যিই 26-এর আগে হয়, নিশ্চিতভাবে এই রাজ্যের শাসক দলের টেনশন বাড়বে। শেষ পর্যন্ত কি হবে সেটা তো এই রাজ্যের ভোটারদের উপর ডিপেন্ড করছে, অনেক রাজনৈতিক ইকুয়েশনের উপর ডিপেন্ড করছে। কিন্তু অ্যাটলিস্ট এই রাজ্যের একটা বড় অংশ যারা পরিবর্তন চান, কিন্তু মনের মধ্যে একটা আশঙ্কা প্রকাশ করছিলেন যে সংঘ পরিবার বা বিজেপি চায় কিনা, সেই ব্যাপারে অন্তত ক্লিয়ারিটি আসছে। এবং এরা যখন সেই কনফিডেন্সটা পাবেন, এদের কিন্তু দ্বিতীয় ভাবনা থাকবে না। এরা এক কাট্টা এক বজ্ঞা ভাবে একটা দিকেই ভোট দেবে, যাতে এই রাজ্যে প্রকৃত পরিবর্তনটা হতে পারে। আর সেটাই বোধহয় গত 7 দিনে দিদিমণির ব্লাড প্রেশারটা অনেকটা বাড়িয়ে দিয়েছে। আর তাই তো মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে এই ধরনের অপমানকর কথা বলছেন, যেটা হিন্দু ইউনিটি কিন্তু আরো বাড়িয়ে দিচ্ছে। কি বলবেন সংঘ এবং বিজেপির এই দুই পরিকল্পনা নিয়ে, এবং বাংলা নিয়ে যে ভাবনা চিন্তা চলছে, বাংলায় পরিবর্তন নিয়ে যে ভাবনা চিন্তা চলছে, তার একটা পরিষ্কার রূপরেখা দেখা দিচ্ছে, সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।